অবশেষে আমেরিকার অস্ত্রের মজুদ শেষ হওয়া আর ইরানের ভয়ে খাবারের ট্রাকে লুকানোর তথ্য স্বীকার ট্রাম্পের। হার মেনে নিলেন কি তিনি? দ্রুত গতিতে মিসাইল সহ বিধ্বংসী সব অস্ত্র বানাচ্ছে ইরান, বাড়ছে মজুদও। যুদ্ধ করতে পারবে বছরের পর বছর। আমেরিকার জম কি ইরান? মসজিদ সহ বিভিন্ন স্থানে হামলার জন্য বিজেপি মিত্র ভারতের হিন্দুত্ববাদী দলগুলোকে দায়ী আরএসএস এর এক সদস্যের। মোদি কি বিপাকে? জোরে সোরে ব্যালিস্টিক মিসাইল সহ সব ধরনের বিধ্বংসী অস্ত্র, গোলাবারুদ আর সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়েছে ইরান। একই সাথে বাড়াচ্ছে অস্ত্রের মজুদ। যেখানে অস্ত্রের অভাবে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা, সেখানে বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার তৈরি করছে বিশ্বের নয়া পরাশক্তি হতে যাওয়া খামেনির দেশ ইরান। আর এসব তথ্য জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকভি। শুধু তাই নয়, ইরানের হাতে থাকা আরেক বড় দর কষাকষির অস্ত্র হরমুজ প্রণালী তেহরানের শর্ত না মানা পর্যন্ত খুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, সম্মান নিয়ে মধ্যপ্রাচ্য থেকে বের হতে পারবে কি আমেরিকা? ইরানে দ্রুত গতিতে চলছে ব্যালিস্টিক মিসাইল সহ সব ধরনের বিধ্বংসী অস্ত্র, গোলাবারুদ আর সামরিক সরঞ্জামের উৎপাদন। একই সাথে বাড়ছে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদও। যেখানে অস্ত্রের অভাবে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, সেখানে বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার তৈরি করছে বিশ্বের নয়া পরাশক্তি হতে যাওয়া খামেনির দেশ ইরান। আর এসব তথ্য জানিয়েছে খুদ ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকভি। আমেরিকার মাটিতেও আঘাত হানতে সক্ষম এমন আন্তদেশীয় মিসাইল তৈরিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া যুদ্ধে ইরানের হাতে থাকা আরেক বড় দর কষাকষির অস্ত্র হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানে তেহরান। সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের শর্ত না মানা পর্যন্ত খুলবে না হরমুজ। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সদ্য নিযুক্ত আইআরজিসির সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মহসিন রেজাই সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী ইস্যুতে কোনো আপোষ নয়। এই জলসীমা ইরান ও ওমানের, এর নিয়ন্ত্রণও থাকবে দেশ দুটির কাছে। যুদ্ধ বন্ধ থাকলেও নিজেদের প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তবে বরাবরের মতোই মিথ্যা বলায় পারদর্শী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করলেন হরমুজ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আমেরিকা। ইরানের সাথে ভালো আলোচনা চলছে দাবি করলেও হুঁশিয়ারি দেন, ইরান নতুন করে কোনো বাড়াবাড়ি করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তবে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলছে ইরান। একই তথ্য আন্তর্জাতিক মেরিটাইম পর্যালোচনা সংস্থারও। তারা বলছে, হরমুজে চলছে অচলাবস্থা। প্রতিদিন মাত্র 6 থেকে 7টি জাহাজ পার হচ্ছে হরমুজ প্রণালী। এ অবস্থায় খোদ আমেরিকান নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের সাথে সমস্যা দ্রুত সমাধান না করলে যুক্তরাষ্ট্রে দেখা দেবে জ্বালানি সংকট, বেড়ে যাবে গ্যাসের দাম। এমন পরিস্থিতিতে কোণঠাসা ট্রাম্প প্রশাসন ইরানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্দেশ্যে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। নতুন করে ইরানের নির্ধারিত পথ দিয়ে হরমুজ পার হওয়ার সময় পানামার একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, নৌ অবরোধ সত্ত্বেও সতর্কবার্তা না মেনে ইরানের বন্দরে যাওয়ার চেষ্টা করায় জাহাজটির ইঞ্জিন রুমে 2টি হেলফায়ার মিসাইল ছুঁড়েছে তারা। না যুদ্ধ না শান্তি, এই অচলাবস্থা থেকে বিশ্বকে মুক্তি দিতে মধ্যস্থতা অব্যাহত রেখেছে পাকিস্তান। ইসলামাবাদ শান্তি চুক্তির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার আগেই নতুন চুক্তি চায় পাকিস্তান। তাই শুরু হয়েছে নতুন করে কূটনৈতিক দৌড়ঝাঁপ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলোচনা করতে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আলোচনায় যুদ্ধ বন্ধ সহ আঞ্চলিক উত্তেজনা কমানো ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা করছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সম্মান নিয়ে এই যুদ্ধ থেকে বের হতে পারবে কি আমেরিকা, নাকি খাবারের ট্রাকে লুকিয়ে বাঁচার মতো করেই গোপন কোনো রাস্তা বের করার চেষ্টা করবে? এই প্রশ্নগুলোর উত্তর কেবল সময়ই দিতে পারে। এদিকে শেষ পর্যন্ত আমেরিকার অস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার কথা স্বীকার করে নিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানের ভয়ে খাবারের ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়ার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। হঠাৎ কেন এতটা নরম হলেন ট্রাম্প? শক্তিশালী ইরানের সামনে কি আর টিকতে পারছেন না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট?
মার্কিন বাহিনীর সামরিক আগ্রাসনের মুখে দেশ রক্ষার দৃঢ় সংকল্পে অবিচল থাকার সুফল পেতে শুরু করেছে বিরোচিত প্রতিরোধে অটল থাকা ইরান। এরই মধ্যে অস্ত্র সংকট আড়াল করতে সমঝোতার সুযোগ দেওয়ার অজুহাতে হামলা স্থগিতের নামে প্রায় পিছু হটেছে আমেরিকা। শর্তের বোঝা চাপিয়ে সমঝোতার আড়ালে ইরানকে কুপোকাত করার রাস্তাও প্রায় বন্ধ হওয়ার পথে। আমেরিকার সামরিক দম্ভ গুঁড়িয়ে এবার চোখে চোখ রেখে তেহরান জানিয়ে দিচ্ছে সময় পাল্টেছে, পরিস্থিতি আর আগের মতো নেই। তাই চাপ দিয়ে দাবি আদায়ের সুযোগ পাবে না ওয়াশিংটন। এমন অবস্থায় দেরি হলেও ইরান ভীতি আর অস্ত্র সংকট গণমাধ্যমের কাছে অকপটে স্বীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিবর্তন কি শান্তির স্বার্থে বোধোদয়, নাকি ইরানের চাপে অসহায় আত্মসমর্পণ? আসলে এটা পুরোপুরি সিক্রেট সার্ভিসের উপর নির্ভরশীল। তাই আমি সিক্রেট সার্ভিস ও সেনাবাহিনীর নির্দেশনা মেনে চলি। তারা যা বলে আমি শুধু তা অনুসরণ করি। তারা চেয়েছিল আমি যেন অন্য একটি ফ্লাইটে অন্য একটি বিমানে যাই। তারা চেয়েছিল বলেই এটা করেছি। গত মাসে বিমান পাল্টে ভিন্ন ফ্লাইটে দেশে ফেরার চাঞ্চল্যকর ঘটনা মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি এবার আর লুকানোর অহেতুক চেষ্টা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। মেরিল্যান্ডে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের কাছে স্বীকার করেন ইরানের প্রতিশোধ আর হামলা আতঙ্কে ভোগা অসত্য নয়। আমার এমন অনেক হুমকি আছে যা আপনারা জানেন না। যে কোনো প্রভাবশালী প্রেসিডেন্টের অনেক হুমকি থাকে। মনে হয় আমি হয়তো সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট। আমি সেই ব্যক্তি যে ইরানকে বিশ্বাস করার কথা ভাবতেও পারে না। ওরা আমার কথা অনবরত মিথ্যা বলেছে। গত ৮ জুলাই তুরস্ক থেকে আমেরিকায় ফেরার পথে ইরানের হামলার আতঙ্কে প্রেসিডেন্ট ট্রাম্পের নাজেহাল দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে চলতি সপ্তাহে সাড়া ফেলে দেয় দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক মার্কিন গণমাধ্যম। ভাবা হচ্ছিল তুরস্কের বিমানবন্দরে খাবার সরবরাহের গাড়িতে লুকানোর বিষয়টিও হয়তো কথার মারপ্যাচে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখানেই শেষ নয়, এতদিন অস্বীকার করা অস্ত্র সংকট নিয়েও সরল স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকার করেছেন অস্ত্রের মজুদ সংকটের কথা। অবশ্য সুচতুর রাজনীতিবিদ ট্রাম্প এই পরিস্থিতির দায় চাপিয়েছেন পূর্বসূরি জো বাইডেনের ওপর। রিয়াল আমেরিকাস ভয়েসে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন অস্ত্র সংকটের মূল হোতা সাবেক প্রেসিডেন্ট বাইডেন। এই প্রসঙ্গে চলে এসেছে ইউক্রেনের নাম। ট্রাম্প জানিয়েছেন কিয়েভকে $300 বিলিয়ন অস্ত্র সহায়তা দিতে গিয়ে আমেরিকাকে গুরুতর এই ঝুঁকিতে ফেলেছেন বাইডেন। মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া পেন্টাগনের গোপন নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড আর প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ চরম উদ্বেগজনক মাত্রায় কমে গেছে। ওই বিশেষ প্রতিবেদনে এই দুরবস্থার জন্য ইরানে মার্কিন বাহিনীর বাছ বিচারহীন হামলাকে দায়ী করা হয়। বলা হয়েছে ইরানকে শায়েস্তা করতে গিয়ে যুদ্ধাস্ত্রের বেপরোয়া ব্যবহারই মার্কিন বাহিনীর জন্য এই দুর্গতি ডেকে এনেছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মঙ্গলবারে 7.4 মাত্রার ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 250 জনে পৌঁছেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই, ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। চাপা পড়া স্বজনদের খুঁজে খালি হতেই ধ্বংসস্তূপ সরাচ্ছে অনেকে। প্রকৃতির তাণ্ডবের কাছে মানুষ যে কতটা অসহায় তা আরও একবার প্রমাণ করল কলম্বিয়ার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। কেউ কিছু বুঝে ওঠার আগেই কেঁপে উঠল পায়ের তলার মাটি, আর চোখের পলকে ধুলোয় মিশে গেল বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক একটি শহর। 10 আগস্ট দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় 7.4 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এটি সবচেয়ে বেশি আঘাত এনেছে চোকো নামের একটি পাহাড়ি প্রদেশে। তবে ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে রাজধানীর বোগোতা এবং অন্যান্য জনবহুল শহরগুলোতে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো প্রদেশের 103 কিলোমিটার গভীরে, যেটিকে ওয়ান্স ইন এ ডিকেড ভূমিকম্প হিসেবে অভিহিত করা হচ্ছে। ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার ক্যালি, পেরেইরা, কুইবদো ও মানিজোলেস সহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এটি প্রতিবেশী দেশ ইকুয়েডর ও পানামাতেও অনুভূত হয়েছে। বিধ্বংসী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 300 জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 3000 মানুষ। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচেই আটকা পড়ে আছেন। ধূলিসাৎ হয়ে যাওয়া শহরগুলোর ধ্বংসস্তূপের নিচে এখন শুধুই বাঁচার আকুল আকুতি আর স্বজনদের অপেক্ষার প্রহর। যারা বেঁচে গেছেন তারাও চোখের জলে প্রিয়জনদের খুঁজছেন। এমনই একজন সাউল পাজ মার্টিনেজ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মুহূর্তের মধ্যে নিজ শহর মৃত্যুপুরীতে রূপ নেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি।
আমি তখন আমার পরিবারের সাথে খাবার ঘরে ছিলাম। ঠিক তখনই ভূমিকম্প শুরু হলো। আমি সাধারণত বেশ শান্তই থাকি, তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করি, এটা কেটে যাবে। কিন্তু পরক্ষণে বুঝলাম ঝাঁকুনিটা বড্ড বেশি জোরে হচ্ছে। তখন আমরা দৌড়ে এই চত্বরের একটা শান্ত ও নিরাপদ জায়গায় আশ্রয় নিলাম। আমার মনে হয় কম্পনটা যদি আর মাত্র 5 সেকেন্ডও স্থায়ী হতো তাহলে এখানে আর কিছুই বাকি থাকতো না। আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আমরা সবাই একই মানবজাতির অংশ। আমাদের মতামত ভিন্ন হতে পারে, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু এটা খুবই কষ্টের বিষয় যে যারা গত রাতেও একটা বাড়ি আর গাড়ির মালিক হিসেবে ঘুমাতে গেল, আজ তাদের কিছুই নেই। এই পরিস্থিতি কাটিয়ে উঠে নতুন করে পথ চলা তাদের জন্য খুবই কঠিন হবে। তবে ঈশ্বর মহান, তিনি তাদের কখনোই এভাবে ছেড়ে যাবেন না। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হলো দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত রিসারালদা প্রদেশ। বিশেষ করে পেরেইরা শহর ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পেরেইরার মহানগর এলাকায় অন্তত 40 জন নিহত হয়েছেন এবং 65টি ভবন ধসে পড়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিলা মাত্র গত শুক্রবার শপথ গ্রহণ করেন। এর মধ্যেই দেশটিতে আঘাত হানল এত শক্তিশালী ভূমিকম্প। এরপর দ্রুত সময়ের মধ্যে তিনি দেশজুড়ে জাতীয় বিপর্যয় ঘোষণা করেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ কলম্বিয়ায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। 25 বছর আগে মসজিদ সহ ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বোমা হামলার জন্য এবার ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন আরএসএস, ভিএইচপি ও বজরং দলকে দায়ী করেছে খোদ আরএসএস এর সাবেক এক সংগঠন। সম্প্রতি এক চিঠিতে আরএসএস এর সাবেক এই সদস্য এসব দলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার ও তদন্তের দাবি জানান। আরএসএস, ভিএইচপি, বজরং ও ক্ষমতাসীন বিজেপি একই আদর্শের অনুসারী। এই ঘটনার পর ভারতে মুসলিম বিরোধী ক্ষমতাসীন মোদী সরকার কি বিপাকে পড়বে? ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি ও বজরং দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন আরএসএস এর সাবেক প্রচারক যশবন্ত সাহদেব শিন্দে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেকে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। একই সঙ্গে 2000 সালের পর ভারতে সংঘটিত একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন শীর্ষ হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারের দাবিও তুলেছেন তিনি। শিন্দের অভিযোগের কেন্দ্রে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, সংগঠনটির নেতা ইন্দ্রেশ কুমার এবং ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে। তার দাবি, দেশটির বিভিন্ন প্রান্তে সংঘটিত বেশ কিছু বোমা বিস্ফোরণের পরিকল্পনা ও প্রস্তুতির সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের যোগসূত্র ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে 2022 সালের আগস্টে মহারাষ্ট্রের নান্দেড়ে একটি বিশেষ সিবিআই আদালতে দেওয়া হলফনামায় শিন্দে জানান, আরএসএস ও ভিএইচপির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ দেশ জুড়ে বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য প্রশিক্ষণ নিয়েছিল। 2003 সালে ভিএইচপি নেতা পরান্দের নির্দেশনায় প্রায় 20 জনের সঙ্গে তিনি নিজেও বোমা তৈরির প্রশিক্ষণ নেন। শিন্দের ওই অভিযোগের সঙ্গে নান্দেড় বিস্ফোরণের মামলার যোগ রয়েছে। 2006 সালে নান্দেড়ে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় 2 ব্যক্তি নিহত হন। নিহতদের একজন হিমাংশু পানসে হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে আসে। তদন্তকারীদের অভিযোগ ছিল সেখানে বোমা তৈরি করা হচ্ছিল এবং সম্ভবত আওরঙ্গাবাদের একটি মসজিদে হামলার প্রস্তুতি চলছিল। শিন্দে পরে ওই মামলার সাক্ষী হতে চান এবং বিস্ফোরণের পেছনে বড় ধরনের ষড়যন্ত্রের অভিযোগ করেন। শিন্দের দাবি, তার সঙ্গে প্রশিক্ষণ নেওয়া সহকর্মীরাই 2003-4 সালে জালনা, পূর্ণা ও পারভানির মসজিদে বোমা হামলা চালিয়েছিল। এসব হামলার উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা এবং রাজনৈতিকভাবে সুবিধা নেওয়া। 2022 সালে দেওয়া হলফনামায় শিন্দে দেশ জুড়ে আরও কয়েকটি আলোচিত বিস্ফোরণের সঙ্গে একই নেটওয়ার্কের যোগসূত্রের দাবি জানান। ওইসব হামলার উদ্দেশ্য ছিল মুসলিমদের ওপর দায় চাপানো। এদিকে এই অভিযোগগুলোর আইনি পরিণতি ভিন্ন। সিবিআইয়ের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছিল এসব অভিযোগের সমর্থনে শক্তিশালী আনুষঙ্গিক প্রমাণ রয়েছে, কিন্তু বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে মামলাগুলো আদালতে উঠলেও অভিযুক্ত সব ব্যক্তিকেই খালাস দেওয়া হয়। শিন্দে দীর্ঘদিন আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। 1990 সালে সংগঠনে যোগ দেওয়ার পর তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং 1999 সালে মুম্বাইয়ের বজরং দলের দায়িত্বেও ছিলেন। পরে তিনি সংগঠন থেকে দূরে সরে যান। তার দাবি, এক পর্যায়ে তাকে বোমা তৈরি ও প্রশিক্ষণের একটি দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন।
এর আগে দেওয়া হলফনামায় শিন্দে বলেছিলেন তিনি সংগঠনের শীর্ষ নেতাদের কাছে এসব কর্মকাণ্ড নিয়ে আপত্তিও জানিয়েছিলেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না হওয়ায় শেষ পর্যন্ত প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নেন। তার দাবি আরএসএস এর মূল আদর্শ থেকে সংগঠনটি সরে গিয়ে রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক মেরুকরণের পথে এগিয়েছে।